আসসালামু আলাইকুম। আজকে আমরা সিকের ভর্তি পরীক্ষা 2023-24 সেশনের ফিজিক্স সেগমেন্টটা সলভ করব। ফিজিক্সের টোটাল 25টি প্রশ্ন থাকে এমসিকিউ, 6 মার্কস করে প্রতিটি। টোটাল 150 মার্কস এবং আমরা যদি এভারেজ কাউন্ট করি 2.5 ঘন্টার পরীক্ষা, টোটাল 100টা কোয়েশ্চেনের জন্য। সো তুমি ধরতে পারো পার এমসিকিউ আমরা 1.5 মিনিট করে পাচ্ছি। যদিও ইংলিশে এত সময় লাগে না, সো এখানে একটু বেশি সময় আমরা এফোর্ড করতেই পারি। আচ্ছা চলো শুরু করা যাক। প্রথম কোয়েশ্চেনটায় বলা হয়েছে একটি সরল দোলকের দোলনকাল 35% বাড়াতে এর কার্যকরী দৈর্ঘ্য কত পরিবর্তন করতে হবে। এটা দেখো আমরা এভাবে চিন্তা করতে পারি। আমরা দেখো জানি সরল দোলকের ক্ষেত্রে দোলনকালের ফর্মুলা T = 2π√L/g। এখানে যেহেতু আমরা দোলনকালের সাথে দৈর্ঘ্যের সম্পর্ক নিচ্ছি, তো আমরা লিখতে পারি যে T2/T1 কিন্তু √L2/L1, সমানুপাতিক সম্পর্ক, বর্গমূলের সমানুপাতিক। দেন দেখো আমরা 35% বাড়াচ্ছি দোলনকাল। অ্যাজিউম করে নাও আগে ছিল 100, তাহলে এখন 35% যদি তুমি বাড়ায় ফেলো মানে কত হলো, 100-তে 35 বাড়তেছে, দ্যাট ইজ T2টা হয়ে যাবে 135 আমরা L2/L1 এর একটা রেশিও পেয়ে যাব। এখান থেকে বর্গ করে দিয়ে দেখো রেশিওটা দাঁড়াচ্ছে 1.8225। এই যে এত। আমাদের তো লাগবে দোলনকালের পরিবর্তনটা শতকরা, তাহলে সেটা কিভাবে বের করবো দেখো। ডেল্টা এল হবে L2 - L1। এখন আমরা L2 কেই তো লিখতে পারি এত ইন্টু L1, তো তুমি যদি বিয়োগ করো আলটিমেটলি L1টা কমন আসে, 1.8225 মাইনাস হচ্ছে 1, দ্যাট ইজ পরিবর্তনটা চলে আসলো 0.8225 L1। আর আমরা জানি শতকরা পরিবর্তনটা কিভাবে বের করব, আদি পরিমাণ দ্বারা ভাগ করো ইন্টু 100% করো, অথবা তুমি ঐকিক নিয়ম চিন্তা করতে পারো যে L1 দৈর্ঘ্যের জন্য পরিবর্তন হয়েছে এতটুকু, একের জন্য কত হবে, 100-তে কত হবে, দেখবে এই লাইনটাই আসছে। সো আলটিমেটলি আমরা বসাতে পারি 0.8225 L1 ডিভাইডেড বাই L1 ইন্টু 100%। এটা করে দিলে দেখো ক্যালকুলেটর ছাড়াই বোঝা যাচ্ছে 82.25% চলে আসবে, এবং যেটা কিনা আমাদের ডি নাম্বার অপশনে দেওয়া আছে, এটাই আমাদের কারেক্ট অ্যান্সার। রাইট, চলো পরের কোয়েশ্চেনটায় যাই। আচ্ছা, এখানে বলা হয়েছে এক ব্যক্তি সিঁড়ি বেয়ে 3 তলায় উঠতেছে এবং এর জন্য সে 1 মিনিট সময় নিচ্ছে। আচ্ছা, সিঁড়িতে 40টি ধাপ রয়েছে, প্রতিটি ধাপের উচ্চতা বলে দিছে, ব্যক্তির ভর দেওয়া আছে, তার অশ্ব ক্ষমতা মানে আসলে ক্ষমতা বের করতে হবে হর্স পাওয়ার ইউনিটে। রাইট, আমরা কি জানি ক্ষমতা P = সিম্পলি W/T। এক্ষেত্রে যেহেতু একটা উচ্চতা উঠতেছে, সো তার দ্বারা কৃত কাজ যদি আমি mgh ধরি ডিভাইডেড বাই টি। এখানে যে কনফিউশনটা সবার হবে যে ভাইয়া ও তো 3 তলায় উঠতেছে, প্রতি তলার জন্য মনে হয় 40টা ধাপ, তাহলে 3 তলায় হয়ে যাবে 120টা। এমন না, কিন্তু দেখো এখানে বলে দিয়েছে সিঁড়িতে এতগুলো ধাপ, এইটা বলে না যে প্রতি তলায় এতগুলো ধাপ, বুঝতেছো? সো আমরা দেখো এম বসাবো 80 ইন্টু জি হচ্ছে 9.8, আর হাইটটা আসবে টোটাল সিঁড়ি 40টা, আর প্রত্যেকটার উচ্চতা দেখো ছিল 12 সেন্টিমিটার করে, দ্যাট ইজ 0.12 মিটার, ডিভাইডেড বাই আমাদের টাইম হচ্ছে 60 সেকেন্ড। এটাকে যদি তুমি 746 দ্বারাও ডিভাইড করো তাহলে কিন্তু হর্স পাওয়ারে চলে আসবে। এটা দ্বারা ভাগ না করলে কিন্তু ওয়াটে আসতো, আমরা কি জানি 1 হর্স পাওয়ার ইকুয়ালস টু 746 ওয়াট। তাই 746 দ্বারা ডিভিশন করে দিছি, করলে আসতেছে 0.08407 এত হর্স পাওয়ার। দেখা একদম স্ট্রেইট ফরওয়ার্ড একটা ম্যাথ, ই নাম্বার অপশনটা আমাদের কারেক্ট আনসার। রাইট, চলো পরের কোয়েশ্চেনটাই যাই। আচ্ছা, এখানে বলা হয়েছে ইয়াং এর দ্বিচির পরীক্ষায় চিরের মধ্যবর্তী দূরত্ব এত মিলিমিটার। ধর আমি চিরের মধ্যবর্তী দূরত্বকে স্মল এ বলতেছি, সেটার ভ্যালু দেওয়া। পর্দা থেকে চির দুইটির দূরত্ব অর্থাৎ পর্দার ডিস্টেন্স দেওয়া আছে কত, এটা ক্যাপিটাল ডি হচ্ছে এত। এই বায়ু মাধ্যমে পরীক্ষায় উৎপন্ন কেন্দ্রীয় উজ্জ্বল থেকে অষ্টম উজ্জ্বল ডোরার দূরত্ব হচ্ছে এইটা, অর্থাৎ এই বরাবর আমাদের কেন্দ্রীয় উজ্জ্বল আছে, এইখান থেকে আমরা ঠিক 6.5 মিলিমিটার দূরত্বে গিয়ে এখানে অষ্টম উজ্জ্বলটাকে পাইছি। রাইট, আমরা ফর্মুলা কি জানি যে এখানে এই 6.5 ইন্টু 10⁻³ বা এত মিটার ইকুয়ালস টু হবে কি বলতো, n ইন্টু ল্যামডা ডি বাই এ। ফর্মুলাটা কি, আমি এটাকে yn দ্বারা যদি প্রকাশ করি, nতম উজ্জ্বলের দূরত্ব সেটা হবে n ইন্টু ল্যামডা ডি বাই এ। এখানে আমাদের অষ্টম উজ্জ্বল দেখে আমি n এর ভ্যালু বসাচ্ছি 8, ল্যামডা আমরা জানি না, ডি দেওয়া আছে কোয়েশ্চেনে 1.5, ডিভাইডেড বাই দেখো স্মল এ চলে আসতেছে, স্মল এ দেওয়া আছে 0.4 ইন্টু 10⁻³ এখান থেকে ল্যামডা চলে আসতেছে 2.167 ইন্টু 10⁻⁷ এত মিটার। এখন এই ব্যবস্থাটাকে আমরা পানির মধ্যে নিয়ে গেছি, পানিতে কিন্তু প্রতিসরণাঙ্ক ভিন্ন হয়ে গেছে। আমরা কি জানি বলতো, এই যে ওয়াটারের প্রতিসরণাঙ্ক এয়ার এর রেসপেক্টে, অর্থাৎ আমাদের মিউ অফ ওয়াটার ডিভাইডেড বাই মিউ অফ এয়ার দেওয়া আছে, সেটার ভ্যালু হচ্ছে 4/3। আমরা কি জানি তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কিন্তু প্রতিসরণাঙ্কের সম্পর্ক ব্যস্তানুপাতিক, অর্থাৎ আমি যদি লিখি মিউ অফ
এয়ার বাই মিউ অফ ওয়াটার ইকুয়ালস টু সেটা হবে ল্যামডা অফ ওয়াটার বাই হচ্ছে ল্যামডা অফ এয়ার। তাহলে দেখো আমাদের ল্যামডা অফ ওয়াটার চলে আসতেছে ল্যামডা অফ এয়ার ইন্টু 3/4। দেখো আগে থেকে কিন্তু কমে গেল ল্যামডাটা, কারণ তুমি ঘন একটা মাধ্যমে চলে গেছো। তো এটাকে ইউজ করে আমাদের বলছে ডোরা প্রস্থ কত হবে। আমরা কিন্তু জানি ডোরা প্রস্থ ইকুয়ালস টু কি বলতো, ল্যামডা ডি বাই টোয়াইস এ না। তো এখানে না উপরে তুমি ভ্যালুগুলো না বসাইলেও হইতো, এখান থেকে বের করা যাইতো। তারপর আসলে বসাই দিই যে আমাদের এই ক্ষেত্রে ল্যামডাটা ভিন্ন ল্যামডা, কোন ল্যামডা, এই যে ডাব্লিউটা বসাতে হবে, অর্থাৎ ওয়াটারেরটা। দ্যাট ইজ 2.167 10⁻⁻7 ইন্টু 3/4। ডি তো আমরা জানতামই 1.5 ডিভাইডেড বাই 2 ইন্টু স্মল এর ভ্যালু 0.4 10⁻³ এত মিটার। তাহলে এখান থেকে আমাদের ডোরা প্রস্থ চলে আসতেছে 3.047 ইন্টু 10⁻⁻4 এত মিটার। দেখো তো ক্লোজেস্ট অপশন কোনটা, এই যে বি নাম্বার অপশনটাই কিন্তু সবচেয়ে ক্লোজেস্ট। তাহলে এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। ক্লিয়ার? চলো পরের কোয়েশ্চেনটায় যাই। আচ্ছা দেখো, এটা একদম 9-10 এর অঙ্ক। আমাদের বলে দিছে 1 কিলোমিটার উচ্চতা হতে তুমি একটা বস্তুকে বিনা বাধায় পড়তে দিলা। ভূমি হতে কত উচ্চতায় এর স্থিতিশক্তি গতিশক্তির এত অংশ হবে। এগুলো অনেকে বিভিন্ন ধরনের শর্টকাট পড়ে, আমাদের শর্টকাটের দরকার নেই। তুমি জাস্ট কনসেপচুয়ালি চিন্তা করো। ধরো এই হলো ভূমি থেকে একটা এইচ উচ্চতার বিল্ডিং আছে, উচ্চতাটাকে আমি এইচ বলতেছি। এই উপর থেকে তুমি একটা বস্তুকে ছেড়ে দিছো। আমি ধরলাম যে এই উচ্চতায় এসে উপর থেকে সে এই যে এক্স পরিমাণ ট্রাভেল করছে। এই পয়েন্টে আমাদের যে বিভব শক্তি সেটা হইছে গতিশক্তির 3/4 অংশ। এই এখানে ফর্মুলা কি বলতো, এম জি ইন্টু ভূমি হতে উচ্চতা। ওকে আমি ছাড়ছিলাম 1 কিলোমিটার উচ্চতা হতে, ও ট্রাভেল করছে এক্স পরিমাণ, তাহলে ভূমি হতে কতটুকু আছে বলতো, এইচ মাইনাস এক্স না, ইকুয়ালস টু 3/4। এখন গতিশক্তি আবার হাফ এম ইন্টু ভি স্কোয়ার। এখানে যেহেতু তুমি মুক্তভাবে বস্তুটাকে ছাড়ছো, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2g, ওর অতিক্রান্ত দূরত্ব কিন্তু এখানে এক্স, অর্থাৎ 2gx, ইউ তো 0। সো আলটিমেটলি ভি স্কোয়ারই চলে আসতেছে 2gx। এই দেখো 2gx, এই হাফ আর 2 কিন্তু কেটে যায়। তো আমার এই পক্ষে আর ওই পক্ষে দুই এম জিও কিন্তু কেটে যাচ্ছে। দেখো কে কে বুঝতে পারো, এই যে এম, এই যে জি, এই যে এম, এই যে জি। আমি আলটিমেটলি লিখতে পারতেছি h মাইনাস এক্স ইকুয়ালস টু 3/4 ইন্টু এক্স। তো তুমি 4 দ্বারা ওই পাশে মাল্টিপ্লাই করো, 4h ইকুয়ালস টু এই এক্স এর পাশে চলে আসলে 7x। আমরা চলো এক্সটা বের করে ফেলি। সুতরাং এক্স হচ্ছে 4 ইন্টু কিলোমিটারকে আমি মিটার নিলাম 1000 ডিভাইডেড বাই 7 এত মিটার, 571.43 এত মিটার। অপশনে দেখো আনসার কিন্তু নাই, আসলে দেখো বলছে ভূমি হতে কত উচ্চতায়, তাহলে সেটা হবে আমাদের এইচ মাইনাস এক্স। আমরা যদি এইচ মাইনাস এক্স বের করি, 1000 থেকে বিয়োগ করে দিই এক্সটাকে, তাহলে চলে আসতেছে 428.57 এত মিটার, এবং এটাই দেখো ক্লোজেস্ট টু এ নাম্বার অপশন। বাস, সিম্পল। চলো পরের কোয়েশ্চেনটায় যাই। আচ্ছা দেখো, এখানে কি বলা হয়েছে, পদার্থবিজ্ঞান ল্যাবরেটরিতে একজন ছাত্র এত মিটার এবং এত মিটার ব্যাসার্ধের দুটি গোলককে চার্জিত করে। আচ্ছা, গোলক দুটির বিভব বলে দিছে, আমরা ধরে নিব এগুলো হচ্ছে গোলকের পৃষ্ঠের মধ্যে বিভব, বুঝছো। এরপরে ওদেরকে আমরা 1 মিটার দূরত্বে রাখছি, সেখান থেকে ওদের মধ্যবর্তী কোথায় প্রাবল্য শূন্য হবে বের করতে বলছে। একবারে ক্লাসিক একটা ম্যাথ। আমি দেখো জাস্ট চিন্তা করে নিব, গোলকের পৃষ্ঠে বিভব দেওয়া, সেখান থেকে গোলকে কি পরিমাণ চার্জ দেওয়া আছে সেটা আমরা বের করার ট্রাই করব। ধরো এটা হচ্ছে আমাদের এ গোলক, এটা হচ্ছে আমাদের বি গোলক। এ গোলকের জন্য আমি ভি অফ এ ইকুয়ালস টু লিখতে পারি 1/4πε0 কে ইন্টু কিউ বাই ওর যে রেডিয়াস অর্থাৎ আর। এখানে আরটা দেখো 0.4 দেওয়া আছে, ধরো একবার আরটা রাখলাম, দেন ভ্যালুগুলো বসাই, অর্থাৎ 5 ইকুয়ালস টু 9 ইন্টু 10⁻9 ইন্টু কিউ অফ এ, এর যে চার্জ সেটা বের হয়ে যাবে, ডিভাইড বাই রেডিয়াস যেটা কিনা 0.4। তাহলে আমরা কিউ অফ এ পেয়ে যাচ্ছি 2.22 10⁻⁻10 এত কুলম। আমরা একই প্রসিজারে কিউ অফ বিও বের করে ফেলতে পারবো না, ওর বিভবটা দেখো কত আমাদের 10 ভোল্ট, সেটাই ইকুয়ালস টু 9 ইন্টু 10⁻9 ইন্টু কিউ অফ বি ডিভাইডেড বাই ওর রেডিয়াস হচ্ছে 0.6। এখান থেকে দেখো তুমি বি এরও চার্জটা পেয়ে গেছো, যেটা কিনা 6.67 10⁻10 এত কুলম। এখন দেখো এদের মধ্যবর্তী কোথায় প্রাবল্য শূন্য হবে। ধরো ভাইয়া চিন্তা করতেছি, এ যে গোলকটা সেখান থেকে এক্স দূরত্বে আমি কাউন্ট করলাম যে প্রাবল্য শূন্য হবে, আমি ধরতেছি। কিভাবে শূন্য হয় দেখো তো, যে এরা দুইজনেই পজিটিভ চার্জে চার্জিত। আমি যখন এখানে 1 কুলমকে রাখতেছি, ওকে বলতো ডান পাশের গোলকটা বিকর্ষণ করতেছে, সো প্রাবল্যটা এই দিকে প্রয়োগ করতেছে ই অফ বি, আর এও বিকর্ষণ করে ই অফ এ এই দিকে ঠেলতেছে। আমাদের তখনই প্রাবল্য শূন্য হবে যখন ই অফ এ ইকুয়ালস টু ই অফ বি হবে, রাইট। আমাকে বলতো ইকুয়েশনটা তাহলে আমি কি লিখতে পারবো, উভয় পক্ষে আমাদের 9 ইন্টু 10⁻9 আছে, যেটা পরে কেটেই যাবে, কিউ অফ এ ডিভাইডেড বাই নিচে দেখো এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওই পক্ষে 9 ইন্টু 10⁻9 ইন্টু উপরে কিউ অফ বি, বাট নিচে দেখো
পুরোটা ছিল ওদের মধ্যবর্তী দূরত্ব, ধরো ভাইয়া পুরোটাকে বলতেছি ডি, সেই ডি এর থেকে এক্স কে বিয়োগ করলে তুমি বি থেকে ওই বিন্দু দূরত্ব পাবা, সেটার উপরে হোল স্কোয়ার। এখান থেকে ভাইয়া দেখো একটা ফরম্যাট দাঁড় করাতে পারি, সব কেটে দিলে ডি মাইনাস এক্স বাই এক্স এই পুরোটার হোল স্কোয়ার ইকুয়ালস টু কিউ অফ বি ডিভাইডেড বাই কিউ অফ এ। তুমি যদি উভয় পক্ষে রুট করে দাও এবং দেখো ডি কে এক্স দ্বারা ভাগ করে দাও, তাহলে এমন দাঁড়াবে টি বাই এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু কিন্তু রুট ওভার অফ কিউ অফ বি বাই কিউ অফ এ। এখান থেকে খুবই সুন্দর একটা ফর্মুলা দাঁড় করানো যায়, একটা শর্টকাটের মতো, যেখানে আমাদের যে এক্সটা হবে সেটা হবে কি ডি ডিভাইডেড বাই ওয়ান প্লাস রুট ওভার অফ কিউ অফ বি ডিভাইডেড বাই কিউ অফ এ। এবং একটা জিনিস লক্ষ্য করো, এক্সটা ওই দূরত্বই হবে এই ভগ্নাংশের নিচে যে চার্জটা থাকবে। আমাদের কোন চার্জ থেকে এক্স এর দূরত্বটা ছিল এ থেকে, এখন নিচে কিন্তু এ চার্জটাই আসছে। তো এখন থেকে তোমরা যদি এই ফর্মুলাটা মনে রেখে তো একটা শর্টকাটের মতো, তাহলে কিন্তু এত বড় ম্যাথটা আর করে আসতে হবে না, কারণ এটা অহরহ যে কোনো ভর্তি পরীক্ষায় কিন্তু চলে আসে। তাহলে আসলে আমরা ভ্যালুগুলো ইনপুট দিয়ে দিই। ওদেরকে আমরা রাখছিলাম 1 মিটার দূরত্বে ডি এর ভ্যালু 1, আর এখানে 1 প্লাস রুট ওভার অফ কিউ অফ বি হচ্ছে 6.67, 10 টু দি পাওয়ার মাইনাস 10 কেটেই যাবে, আর নিচে হচ্ছে 2.22। তাহলে ভ্যালুটা আসতেছে 0.37 মিটার। এখন কোয়েশ্চেনে কিন্তু বলে দেয় নাই কার হতে দূরত্ব, বাট এই যে ভ্যালুটা কিন্তু দেওয়া আছে অপশনে, আমরা এটাকেই কারেক্ট ধরে নিব। অপরটা হতে দূরত্ব আসতো কত, 1 মাইনাস এইটা, তাহলে কিন্তু এই পাশ থেকে আসে 0.63 মিটার। ওইটা দেখো অপশনে নাই, সো সি নাম্বারটাই রাইট আনসার। রাইট, চলো আমরা পরের কোয়েশ্চেনে যাই। আচ্ছা, এখানে দেখো কি বলা হয়েছে, 60 ওহম রোধের একটি বৈদ্যুতিক চুল্লি এত ভোল্ট সরবরাহ লাইনে যুক্ত আছে, কত সময় এর দ্বারা 1.2 কেজি পানির উষ্ণতা এত থেকে এত তাপমাত্রায় উঠবে। এরপর আমাদের বিভিন্ন ভ্যালু দেওয়া আছে। দেখো আমরা যেই কেটলিতে পানিটা গরম করতেছি সেই কেটলির মধ্যে যে রোদটা আছে সেটা উত্তপ্ত হচ্ছে। তুমি যখন একটা বিভব সাপ্লাই দিছো, এই রোদটা উত্তপ্ত হচ্ছে, উত্তপ্ত হওয়ার কারণে এখানে তাপ উৎপন্ন হচ্ছে, সেই তাপ দিয়ে কিন্তু পরবর্তীতে আমাদের পানিটা গরম হচ্ছে। এখানে তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। আমরা কি লিখতে পারি বলতো, এই রোদটা উত্তপ্ত হয়ে যে তাপ উৎপন্ন করবে এইচ ইকুয়ালস টু, সেটা আমাদের কিউতে বা ওই পানির তাপমাত্রা পরিবর্তনে যাবে। অর্থাৎ এইচ কে আমি ভাঙতে পারি ভি স্কোয়ার বাই আর ইন্টু টি, এই ফর্মুলা, কারণ আমাদের ভি ও আর দেওয়া। আর কিউ কে আমরা লিখতে পারি এম এস ডেল থিটা, ডেল থিটা দ্বারা আমি তাপমাত্রা পরিবর্তন বুঝাচ্ছি। তাহলে দেখো লিখা যায় 220 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 60 ইন্টু টাইম ইকুয়ালস টু পানির ভর 1.2 ইন্টু 4200, আমরা আপেক্ষিক তাপ জানি পানির। আর এখানে পরিবর্তনটা দেখো 100 মাইনাস 22, সেলসিয়াস আর কেলভিনে কিন্তু পরিবর্তন একই চলে আসে। সেখান থেকে আমাদের টাইমের ভ্যালুটা আসতেছে 487.33, এটা কিন্তু সেকেন্ডে আসছে। আমরা যদি মিনিটে নিয়ে যাই তাহলে দাঁড়াচ্ছে 8.12 মিনিট। অর্থাৎ তুমি লিখতে পারো 8 মিনিট, তারপর সেকেন্ডে কনভার্ট করতে পারো, সেটা দরকার নেই সেকেন্ডটা কত আসবে, কারণ অপশনে কিন্তু অলরেডি আমরা ইতে পেয়ে গেছি আমাদের কাঙ্ক্ষিত আনসারটা। রাইট, চলো পরের কোয়েশ্চেনটাই যাই। আচ্ছা দেখো, এখানে বলা হয়েছে কি পারমাণবিক দুর্ঘটনার ফলে কোন একটি কক্ষে 20 ডেজ অর্ধায়ু সম্পন্ন কিছু পরিমাণ তেজস্ক্রিয় পদার্থ প্রবিষ্ট হলো। পরীক্ষা করে দেখা গেল তেজস্ক্রিয় বিকিরণের মাত্রা স্বাভাবিক মাত্রার চেয়ে 70 গুণ বেশি। কতদিন পরে ঘরটি নিরাপদে ব্যবহার করা যাবে? আচ্ছা একটু বুঝো, ধরো আমাদের যে নিরাপদ মাত্রা সেইটা হচ্ছে 1, এর থেকে 70 গুণ বেশি অবস্থায় চলে গেছে ওই ঘর, তাই ওইটা অনিরাপদ হয়েছে। তাহলে তার মাত্রাটা এখন 70, সে ক্রমাগত ক্ষয় হবে তেজস্ক্রিয় বিকিরণের মাধ্যমে। ক্ষয় হতে হতে এ যদি পূর্বের 1/70 অংশ হয়, তবেই কিন্তু চিন্তা করে দেখো নিরাপদ অবস্থায় ফিরে আসবে। আমরা কি বলতে পারি যে এখন 70 গুণ বেশি অবস্থায় আছে, বাট এর 1/70 অংশ যখন অবশিষ্ট থাকবে তখনই আমরা নিরাপদ অবস্থায় পৌঁছে যাব। অর্থাৎ দেখো ভাই এরকম লিখতে পারি, আমাদের n ইকুয়ালস টু n নট ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, আমরা ফর্মুলা জানি। এনটা কতটুকু হতে হবে আমাদের নিরাপদ হওয়ার জন্য 1, আর বর্তমান অনিরাপদ অবস্থা হচ্ছে 70 গুণ বেশি, আর ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু টি। আসো ক্যালকুলেট করি, 1/70 ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, উভয় পক্ষে ln নিয়ে নাও, তাহলে হয়ে যাবে ln 1/70 ইকুয়ালস টু মাইনাস ল্যামডা ইন্টু টি। ল্যামডাকে আমরা কি লিখতে পারি ln 2/t হাফ, ফর্মুলা জানি কিনা, ইন্টু হচ্ছে এই যে টাইম। এখন দেখো এই মাইনাসটা ওই পাশে গুণ করে দাও, তাহলে আলটিমেটলি টাইম দাঁড়াবে ln 1/70, সামনে একটা মাইনাস, ডিভাইডেড বাই ln 2 ইন্টু হয়ে যাবে টি হাফ, যে টি হাফের ভ্যালুটা বলেই দিয়েছে আমাদের 20 দিন, অর্থাৎ 20 দিন। এখান থেকে আমাদের আনসারটাও কিন্তু ডেজ এ চলে আসবে। এটা করলে আসতেছে 122.6 এত ডেজ, এবং অপশনে দেখো কোথায় আছে, এই যে ডি নাম্বার অপশনটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত আনসার। ক্লিয়ার, চলো পরের কোয়েশ্চেনটাই যাই। আচ্ছা এরপর দেখো আমাদের সেমিকন্ডাক্টর থেকে একটা সার্কিট আসছে। নিচের চিত্রে সিলিকন এবং জার্মেনিয়াম ডায়োডের নি ভোল্টেজ সেটা দেওয়া আছে, এখানে সার্কিটেও লেখা দেখো 0.7 আর হচ্ছে 0.3 ভোল্ট, দেন 5.5 কিলো ওহম, এখানে ওহমটা মিসিং হয়েছে, কিলো ওহম রোধের মধ্য দিয়ে কত বিদ্যুৎ প্রবাহিত হবে সেটা আমাদের বের করতে হবে। দেন বললো
জার্মেনিয়াম ডায়োডটি উল্টা করে সংযোগ দিলে রোধটির দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে সেটা। দেখো এখানে প্লাস মাইনাস দিছে, অর্থাৎ এখানে ডায়োডগুলো এইভাবে আছে, এই যে পি থেকে এন এর দিকে, পি থেকে এন এর দিকে, অর্থাৎ এখানে বিভবটা যেহেতু হায়ার এবং এখানে যেহেতু লোয়ার, অবশ্যই ডায়োড দুইটা আমাদের ফরওয়ার্ড বায়াসে আছে, রাইট? কারেন্টটা বের করে ট্রাই করি। দেখো আমাদের এই পয়েন্টের বিভব হচ্ছে 12 ভোল্ট, এখানে 0.7 কি হবে বলো তো? ফল হবে না? আমরা যখন একটা ব্যাটারির পজিটিভ অংশ দিয়ে বের হই এই পাশে, তখন কিন্তু ভোল্টেজ গেইন হয়। আর যখন আমাদের কারেন্ট ফ্লোটা হয় ব্যাটারির ঋণাত্মক প্রান্ত দিয়ে আমরা আমরা প্লাস থেকে মাইনাসের দিকে যাই, তখন কিন্তু ভোল্টেজ ফল হয় বা লস হয়। অর্থাৎ এখানে দেখো আগে ছিল 12 ভোল্ট, তার থেকে আরো 0.7 লস হইলো, তার থেকে আরো 0.3 লস হইলো, অর্থাৎ এই মুহূর্তে এই পয়েন্টের বিভব কত বলতো? 11 ভোল্ট না? কারণ এই যে বিয়োগ করে দেখো আসতেছে 11 ভোল্ট। আর এখানে যেহেতু গ্রাউন্ডিং করা, অর্থাৎ এইটা হচ্ছে 0 ভোল্ট। তাহলে আমরা কি বলতে পারি? এই রোধের দুই প্রান্তের ভোল্টেজ ভি হলে এবং কারেন্ট আই এবং রোধ আর হলে ভি ইকুয়ালস টু আই আর, যেখান থেকে আমরা আই বলতে পারি ভি ডিভাইডেড বাই আর। ভি হচ্ছে 11 ডিভাইডেড বাই আর হচ্ছে 5.5 10 টু দি পাওয়ার 3। এখান থেকে চলে আসছে দেখো 2 ইন্টু 10 টু দি পাওয়ার -3 এত অ্যাম্পিয়ার, বা তুমি বলতে পারো 2 মিলি অ্যাম্পিয়ার, রাইট? কিন্তু যদি আমরা জার্মেনিয়াম ডায়োডটাকে উল্টা করে সংযোগ দেই, অর্থাৎ দেখো এটা এভাবে না নিয়ে এইভাবে সংযোগ দেই বর্তনীতে, তখন তো প্লাস এদিকে মাইনাস এদিকে, তখন কিন্তু রিভার্স বায়াসিং হয়ে গেল, এবং রিভার্স বায়াসিং করা হলে কিন্তু কোনো কারেন্ট ফ্লো হবে না এই সার্কিটের মধ্যে দিয়ে, অর্থাৎ এই রোধের দুই প্রান্তে তখন কোনো বিভব পার্থক্যই থাকবে না, অর্থাৎ বিভব পার্থক্যটা হবে 0 ভোল্ট। তাহলে আমরা কি বলতে পারি? 2 মিলি অ্যাম্পিয়ার এবং 0 ভোল্ট, যদি আমরা জার্মেনিয়াম ডায়োডটাকে উল্টা করে সংযোগ দিই বা রিভার্স বায়াসিং করি, অর্থাৎ এই নাম্বার অপশনটা আমাদের কারেক্ট আনসার, রাইট? চলো পরের কোয়েশ্চেনটায় যাই। আচ্ছা এখানে দেখো আমাদের দুইটা ভেক্টর দেওয়া আছে R1 এবং R2, এরা সামান্তরিকের দুইটা কর্ণ নির্দেশ করতেছে এর ক্ষেত্রফল নির্ণয় করতে। আমার দুটি ভেক্টর যদি সামান্তরিকের এরকম সন্নিহিত বাহু বরাবর ক্রিয়া করে পি এবং কিউ, তাহলে এই সামান্তরিকের এরিয়া হবে সিম্পলি পি ক্রস কিউ করে দাও এবং তার মানটা বের করো। কিন্তু যদি এরা সামান্তরিকের কর্ণ বরাবর ক্রিয়া করে, যেটা এখানে ঘটতেছে, এই যে R1 ধরো মনে মনে চিন্তা করলাম, আর এইটা হচ্ছে আমাদের R2, তখন কিন্তু এরিয়ার ফর্মুলা হয়ে যায় এরকম, হাফ ইন্টু R1 ক্রস R2। অর্থাৎ আমরা এখানে ক্রস গুণনটা করে তার মানের অর্ধেক নিব এরিয়া বের করার জন্য। চলো সেটা করে ফেলি। কি আসবে? হাফ ইন্টু, দেখো তো এখানে ক্রস গুণনটা করি, আই জে কে। R1 আছে 3 -2 7, আর এখানে আছে 5 6 -3। চলো তো গুণটা করে দিই। আমরা যদি আই বরাবর বিস্তার করি তাহলে হচ্ছে 3 দুগুণে 6 মাইনাস 6 সাথে 42, দ্যাট ইজ -36। দেন জে বরাবর করতে গেলে আগে একটা মাইনাস জে আসবে, জে বরাবর বিস্তার করলে দাঁড়াচ্ছে -9 -35, অর্থাৎ +44। এবং কে হ্যাট নিয়ে যদি বিস্তার করে দাও তাহলে দাঁড়াচ্ছে 18 -7 আছে +10, দ্যাট ইজ 28 কে। সো এটার থেকে যদি আমরা মানটা বের করতে, আমাদের হাফ নিতে হবে সামনে, এই, অর্থাৎ এখানে মানগুলো হয়ে যাবে -18i +22j +14k। এখন জাস্ট এটার ভ্যালু বের করে ফেলো, কত হবে বলো? 18 স্কোয়ার +22 স্কোয়ার +14 স্কোয়ার। ভাই বলতেছি কত আসে, এখান থেকে আসতেছে 31.68, অর্থাৎ সি নাম্বার অপশনটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত আনসার, রাইট? তোমরা চাইলে ভেক্টর গুণটা কিন্তু ক্যালকুলেটরেও করে ডিরেক্ট মানটা বের করে নিতে পারো। চলো পরের কোয়েশ্চেনে যাই। আচ্ছা দেখো বলা হয়েছে জনাব রফিক এত গ্রাম ভরের এত তাপমাত্রার এক খণ্ড বরফ নির্দিষ্ট উচ্চতা হতে ফেলে দিছে। মাটিতে পড়ার সময় বা পড়ার পর শক্তি সংরক্ষণশীলতা নীতির কারণে বরফ খণ্ডটি 10% গলে যায়। এই বরফ খণ্ডটিকে যদি 100°C তাপমাত্রার বাষ্পে পরিণত করতে চায়, তবে সেখানে এনট্রপির পরিবর্তন কত আমাদের বের করতে হবে। একটু চিন্তা করো, পুরো বরফ খণ্ডটা ছিল 255 গ্রাম, রাইট? সেটা হাইটে ছিল। তাহলে এর কি নির্দিষ্ট পরিমাণে একটা বিভব শক্তি আছে না, mgh? সে যখন ভূমিতে চলে আসছে, সেই বিভব শক্তিটা কই চলে গেল ভূমিতে পতন হওয়ার পর? সেটা এখানে ওরা বলছে শক্তির সংরক্ষণশীলতা নীতি অনুসারে তাপে রূপান্তর হয়েছে, এবং তাপে রূপান্তরিত হয়ে 90% গলে গেছে। সো এই বরফটা যেটা অবশিষ্ট আছে সেটা কিন্তু 90% অফ 255 গ্রাম, এবং আমাদের এতটুকু অংশ নিয়ে কাজ করতে বলছে কি, 0°C এই বরফ থেকে 100°C বাষ্পে পরিণত করতে হবে এবং তার এনট্রপির পরিবর্তন বের করতে হবে। তাহলে দেখেন ভাই, যদি পুরো ঘটনাটাকে ভাঙার চেষ্টা করি, আমরা প্রথমে 0°C বরফ থেকে যাচ্ছি 0°C পানিতে, দেন 0°C পানি থেকে যাচ্ছি 100°C পানি, দেন আমরা 100°C পানি হতে ওটাকে জাস্ট বাষ্পে কনভার্ট করতেছি 100°C এই বাষ্পে। তাহলে তিনটা প্রসেস।
3 ধাপে আমাদের এনট্রপিটা বের করতে হবে, এরপর জাস্ট সামেশন করে দিব। বলো তো আমাদের এই ক্ষেত্রে যে এনট্রপির পরিবর্তন S1 সেটা কি হবে? এখানে কিন্তু অবস্থার পরিবর্তন হচ্ছে, তাপমাত্রা চেঞ্জ হচ্ছে না। সো এই ক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে mLF, অর্থাৎ বরফ গলনের সুপ্ততা ডিভাইডেড বাই টি অফ আইস, গলনাঙ্কের যে তাপমাত্রাটা। তাহলে আমরা ভ্যালুটা বসাই। এম কিন্তু হবে এতটুকু ভর, তাই আমি ধরো এম ড্যাশ দিলাম। তাহলে আমরা বসাবো 0.9 ইন্টু 255 ডিভাইডেড বাই 1000, কেজিতে নিছি, ইন্টু পানির ক্ষেত্রে বরফ গলনের সুপ্ত তাপ হচ্ছে 336,000, বাট ওই যে কোয়েশ্চেনে বলা আছে, ডিভাইডেড বাই টেম্পারেচার হচ্ছে 273 এত কেলভিন। সো এখান থেকে ভ্যালুটা চলে আসবে জুল পার কেলভিন। দেন এই ক্ষেত্রে কিন্তু তাপমাত্রার পরিবর্তন হচ্ছে। সো S2 টা হবে কি বলতো? MS ln T2 বাই T1, যেই তাপমাত্রা থেকে যেই তাপমাত্রা নিচ্ছ, অর্থাৎ 0.9 ইন্টু 255 ডিভাইডেড বাই 1000 ইন্টু ln T2 কত? 373, 100°C ডিভাইডেড বাই 273। এখান থেকে একটা ভ্যালু আসবে জুল পার কেলভিন। আবার তৃতীয় স্টেপে এখানে আবার অবস্থার পরিবর্তন, তাহলে এম ড্যাশ এবার হবে LV ডিভাইডেড বাই টি স্টিম, বাষ্পীকরণের সুপ্ত তাপ লাগবে। অর্থাৎ এখানে বসবে 0.9 ইন্টু 255 ডিভাইডেড বাই 1000 ইন্টু 2268,000 ডিভাইডেড বাই 373। এখান থেকে যা আসবে তত জুল পার কেলভিন। ক্যালকুলেশনগুলো কিন্তু খুবই কেয়ারফুলি করতে হবে, বুঝছো? আচ্ছা ভাইয়া, করে দেখলাম যে ক্যালকুলেশন করে প্লাস করে দিলে এখানে কোনোটাই কারেক্ট আনসার আসতেছে না, অপশনে কোনোটার সাথে অ্যাকুরেটলি মিলতেছে না। তো এই কোয়েশ্চেনে কিন্তু স্কিপ করে আসতে হবে। খুবই দুর্ভাগ্যজনক, অনেকে দেখবে অনেক কষ্ট করে মিলাইছে, এত বড় ক্যালকুলেশন করছো, অনেক সময় চলে গেছে, বাট স্টিল এটা কিন্তু দাগাতে পারতেছি না আমরা, কারণ কারেক্ট আনসারে অপশনে নাই। 1900 সামথিং আসবে আনসারটা, বুঝছো? এখানে অপশন আনসারটা নাই। ঠিক আছে, চলো পরের কোয়েশ্চেনটাই যাই আমরা। আচ্ছা, এখানে দেখো কি বলা হয়েছে, জুলকারনাইন সাহেবের বাড়িতে 800 হোমের 10টি বাতি, 60 ওয়াটের 3টি পাখা, মানে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট দেওয়া আছে বাসাবাড়ির, সেটা কত ঘন্টা করে চলে এটা দেওয়া আছে দৈনিক। এরপর জানুয়ারি মাসে মোট বিদ্যুৎ বিলটা আমাদের হিসাব করতে হবে। বিদ্যুৎ বিল হিসাবের জন্য সহজ ফর্মুলাটা দেখো এরকম ছিল যে আমরা যদি ডাব্লিউ ইকুয়ালস টু পিটি ডিভাইডেড বাই 1000 এই ফর্মুলা অ্যাপ্লাই করি, তাহলে ডিরেক্ট ইউনিটে বা কিলোওয়াট আওয়ারে আনসারটা আসবে। এখানে পিটা আমরা বসাবো কিন্তু ওয়াটে, আর টাইমটা বসাবো কিন্তু আওয়ারে। এই এই ফর্মুলা ইউজ করে পুরোটা আমরা বের করতে পারি, বাট এখানে কিন্তু অনেকগুলো ইনস্ট্রুমেন্টস ধাপে ধাপে করতে হবে। কিরকম দেখো, আমরা আগে নিব বাল্ব। সো ধরো আমাদের টোটাল যে খরচ ডাব্লিউ টোটাল সে আসবে দেখো বাল্ব থেকে, ডাব্লিউ অফ বাল্ব প্লাস ডাব্লিউ অফ ফ্যান প্লাস ডাব্লিউ অফ ফ্রিজ প্লাস ডাব্লিউ অফ পাম্প। এই চারটার জন্য আলাদা করে বের করতে হবে। বলতো বাল্বের জন্য কি হবে? ওদের ক্ষমতা আমি বের করতে পারবো, দেখো রোদ দেওয়া আর লাইনের ভোল্টেজ দেওয়া 220, তাহলে আমি ভি স্কোয়ার বাই আর করে বের করতে পারি। তাহলে ওদের ক্ষমতা হবে 220-এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই আর, বাট এমন বাল্ব আছে কিন্তু 10টা, এই যে 10 ইন্টু টাইমটা বসাবো। এতটুকু কিন্তু শুধু ক্ষমতা ছিল পি, টাইমটা কত বলতো? দৈনিক ওরা চলতেছে 4 ঘন্টা করে, অর্থাৎ ইন্টু 4। এই গেল কেবল বাল্বেরটা। প্লাস এরপর বাকিদেরটা সরাসরি বলা আছে। ফ্যানের ক্ষমতা দেখো 60 ওয়াট, এমন ফ্যান আছে 3টা, তাহলে 60 ইন্টু 3 টাইম টাওয়ারে বসাই, ফ্যান চলে হচ্ছে 10 ঘন্টা করে, অর্থাৎ ইন্টু 10। প্লাস এরপর আমাদের ফ্রিজ হচ্ছে 2 ঘন্টা করে চলে এবং ফ্রিজের ক্ষমতা হচ্ছে 100 ওয়াট, তাহলে হবে 100 ইন্টু 2, প্লাস সর্বশেষে পাম্প হচ্ছে 1 হর্স পাওয়ার, অর্থাৎ 476 ওয়াট ইন্টু দৈনিক চলে কত? 1.5 ঘন্টা, অর্থাৎ 1.5 আওয়ার। এটা করে দিলেই কিন্তু আমাদের কিলোওয়াট আওয়ারে চলে আসবে। বাট দেখো এটা কিন্তু একদিনের আসবে, আমাদের বলছে জানুয়ারি মাস, যেখানে কিন্তু 31 ডেইজ আছে। তুমি প্রত্যেকটা টাইমে কিন্তু 31 দ্বারা গুণ করতে, সো আলটিমেটলি বলতে পারো পুরোটার সাথে গুণ করে দিলেই তো হয়। ধরো পুরোটার সাথে আমি 31 গুণ করতেছি, এত কিলোওয়াট আওয়ার। আচ্ছা ভাইয়া, কিন্তু এখানে কোনোটাতেই 1000 দ্বারা ভাগ করি নাই। সো আলটিমেটলি ধরো আমি পুরোটার সাথে 31 দ্বারা গুণ করছি, আর পুরোটাকে 1000 দ্বারা কিন্তু ভাগ করছি। তাহলে চলে আসতেছে 171.709 এত কিলোওয়াট আওয়ার বা এত ইউনিটস। আমাদের প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য দেখো 5.75। আমাদের মোট খরচ কি হবে? এটাকে জাস্ট 5.75 দ্বারা গুণ করে দাও, তাহলে চলে আসতেছে 987.326, যেটা কিনা আমাদের ই নাম্বারটাই কারেক্ট আনসার। এগুলো খুবই সহজ ম্যাথ, বাট ক্যালকুলেশন যাতে ভুল না হয়, ক্যালকুলেশন কেয়ারফুলি করতে হবে। চলো পরেরটাই যাই। আচ্ছা, এখানে বলা হয়েছে 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটি গ্যাস চেম্বারে এত অ্যাটমসফিয়ার চাপে এত কেজি পার মিটার কিউব ঘনত্বের কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে। চেম্বারটিতে গ্যাসের চাপ আমরা 2 অ্যাটমসফিয়ারে নিয়ে গেছি, এবার তখন টায়ারটি ফেটে গেছে, সজোরে গ্যাসগুলো বের হয়ে আসবে, তখন চূড়ান্ত তাপমাত্রায় গ্যাসের ঘনত্বের কি পরিমাণ পরিবর্তন হবে সেটা আমাদের বের করতে বলছে। দেখো, যখন টায়ার ফেটে যায় তখন কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়া সম্পন্ন হয়। এটা কারা কারা জানতা? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। সো আমরা এখানে টেম্পারেচার বের না করে পি এর সাথে ভলিউমের সম্পর্কটা নিতে পারি, ইজিয়ার হবে। রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে আমরা কি জানি? P1 V1 টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু P2 V2 টু দি পাওয়ার গামা। তাহলে এখান থেকে দেখো আমরা V2 এর মান বের করে ফেলতে পারবো এই
ইনটু হচ্ছে V1। তাহলে আমরা ভ্যালুগুলো বসাই দিই। আগে চাপ ছিল 1 অ্যাটমসফিয়ার, এখন হইছে 2, এত টু দি পাওয়ার 1 বাই গামা, গামা দেওয়া আছে কার্বন ডাইঅক্সাইডের জন্য 1.33, ইনটু আগের যে ভলিউমটা সেটা দেওয়া নাই, সো আমরা V1 আকারে রাখলাম। সুতরাং আমরা V2 পেয়ে যাচ্ছি 0.59 ইনটু V1। এখন আমরা আয়তনের সাথে কিন্তু ঘনত্বের সম্পর্ক ডিরেক্টলি জানি, কি বলতো? V1 বাই V2 ইকুয়ালস টু কিন্তু হবে D2 বাই D1। আমি ডেনসিটিকে এখানে D দ্বারা প্রকাশ করছি, কেন? আমরা কিন্তু জানি D ইকুয়ালস টু ম্যাস বাই ভলিউম, অর্থাৎ ব্যস্তানুপাতিক সম্পর্ক দুইটার মধ্যে। তাহলে এখান থেকে দেখো আমরা D2 টা বের করে ফেলতে পারবো। V1 বাই V2 কিন্তু আমাদের এখানে বের করা ছিল, V1 বাই V2 ইনটু D1। আসো V1 বাই V2 বসাই দিই। 1 ডিভাইডেড বাই ওই 0.59 ইনটু আমাদের আগের D1 ছিল হচ্ছে 100 কেজি পার মিটার কিউব। এখান থেকে এখনের ডেনসিটিটা আসতেছে 168.3985 এত কেজি পার মিটার কিউব। আমাদের প্রশ্ন দেখো পরিবর্তন চাইছে, তাহলে ডেল্টা ডি কি হবে? এখান থেকে জাস্ট 100 বিয়োগ করে দাও, তাহলে বোঝাই যাচ্ছে 68.4 চলে আসবে। অর্থাৎ এখানে আমাদের কাঙ্ক্ষিত আনসার কিন্তু এ নাম্বার অপশনটা। জাস্ট রুদ্ধতাপীয় প্রসেসটা যদি ক্যাচ করতে পারি টায়ার ফেটে যাওয়ার জন্য, আমরা এই ম্যাথটা কিন্তু সলভ করতে পারবো। রাইট, চলো পরের কোয়েশ্চেনে যাই। আচ্ছা, এখানে কি বললো? এত তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরণ বেরিয়াম অক্সাইডের একটি স্তরের উপরে এত ওয়াট হারে আপতিত হচ্ছে। ওয়াট মানে কি বলতো? প্রতি সেকেন্ডে শক্তি না, কারণ আমরা কি জানি P ইকুয়ালস টু W বাই টি, কাজ আর শক্তি তো সমতুল্য। আমরা লিখতে পারি E বাই টি, প্রতি সেকেন্ডে যে পরিমাণ শক্তি আসতেছে। এখানে বললো প্রতি সেকেন্ডে নির্গত ফটো ইলেকট্রনের সংখ্যাই নির্ণয় করা। আমাদের ওই প্রতি সেকেন্ডে ফটো ইলেকট্রনের সংখ্যা বের করতে হবে। আমরা কি বলতে পারি? E ইকুয়ালস টু, তোমরা জানো এইচ নিউ বা এইচ এফ যদি কম্পাঙ্ক এফ ধরো, বাট আসলে কিন্তু E ইকুয়ালস টু এন ইন্টু এইচ এফ, কারণ E ইকুয়ালস টু এইচ এফ হচ্ছে একটি ফোটনের কণার জন্য, এই যে একটা কণার জন্য যদি এনটা কণা থাকে তখন কিন্তু হয়ে যাবে ইকুয়ালস টু এন ইন্টু এইচ এফ, সিম্পলি গুণ। তাই এখানে এন ইন্টু এইচ এফ হয়ে গেছে। আমাদের বলছে নির্গত ফোটনের সংখ্যা বের করো, তাহলে তাহলে এনই তো বের করতে হবে। এন ইকুয়ালস টু দাঁড়াবে ই ডিভাইডেড বাই এইচ ইন্টু এফ, অর্থাৎ ই এর ভ্যালু দেওয়া আছে প্রতি সেকেন্ডে কত, 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8 ডিভাইডেড বাই এইচ এর ভ্যালু 6.626 10 টু দি পাওয়ার মাইনাস 34 ইনটু আমাদের কম্পাঙ্ক দেওয়া নাই, আমাদের দেওয়া আছে কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য। আমি লিখতে পারি এফ ইকুয়ালস টু কিন্তু আবার সি বা আলোর বেগ ডিভাইডেড বাই ল্যামডা, রাইট? সো আমি এটাকে লিখতে পারি 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই ল্যামডা হচ্ছে 660 10 টু দি পাওয়ার মাইনাস 10, মিটারে নিয়ে গিয়ে বসালাম। এখান থেকে এতটা বের হবে, দেখি কত আসে। আসতেছে 9.96 ইন্টু 10 টু দি পাওয়ার 10 এতটি। কোয়েশ্চেনে দেখো এরকম কোনো অপশন নাই, বাট আচ্ছা ভাই আর কি অপশনগুলো উঠাইতে ভুল করছে। এখানে একটা অপশন ছিল 10 টু দি পাওয়ার 11 টি, এবং দেখো এটার আনসার কিন্তু অলমোস্ট, যদি তুমি যদি 10-এর কাছাকাছি ধরো 10 ইন্টু 10 টু দি পাওয়ার 10, তাহলে কিন্তু এটাকে আমরা ধরতে পারবো 10 টু দি পাওয়ার 11 টি। বুঝছো? অপশনটা ভাই উঠাইতে এখানে ভুল করছি, নেই, এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। চলো পরের কোয়েশ্চেনে যাই। কি বললো? একটি এয়ার কন্ডিশনার এত তাপমাত্রা এবং এত আপেক্ষিক আর্দ্রতা বিশিষ্ট বাহিরের বায়ু ভেতরে টেনে নিয়ে এত তাপমাত্রা এবং এত আপেক্ষিক আর্দ্রতার বাতাসে পরিণত করে, এক্ষেত্রে প্রতি ঘনমিটারে কতটা আসলে হয় না, এখানে কি পরিমাণ জলীয় বাষ্প ঘনীভূত হবে সেটাই বের করতে বলছে। এখন দেখো আমরা শুরুতে ছিলাম 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, রাইট? ওই তাপমাত্রায় যেটা সম্পৃক্ত বাষ্পচাপ দেওয়া, সেটাই কিন্তু ওই তাপমাত্রার ধারণ ক্ষমতা বা ক্যাপাসিটি, যেটা আমরা কি জানি আপেক্ষিক আর্দ্রতা আর এইচ ইকুয়ালস টু কিন্তু ইন দি এন্ড উপরে কন্টেন্ট বা অ্যাকচুয়ালি যতটুকু আছে আর নিচে কিন্তু ক্যাপাসিটি ইনটু হচ্ছে 100%। সম্পৃক্ত মানে কি সর্বোচ্চ যতটুকু নিতে পারবে, সম্পৃক্ত তো তখনই হয়। সো আমাদের ক্যাপাসিটিটাই এখানে বলা আছে এই তাপমাত্রায় 45 ইনটু এই যে 100%। আমরা কন্টেন্টটা বের করতে চাই যে ওই তাপমাত্রা বায়ুতে কি পরিমাণ জলীয় বাষ্প অ্যাকচুয়ালি ছিল। এখানে আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে 75/100। সো এখান থেকে আমাদের কন্টেন্ট চলে আসতেছে 33.75 এত গ্রাম, রাইট? এটা কিন্তু 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এখন আমরা পরে চলে আসছি হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এবং ওই তাপমাত্রায় আমাদের আপেক্ষিক আর্দ্রতা কিন্তু 54%, অর্থাৎ বাকি বায়ু কিন্তু ঘনীভূত হয়ে গেছে, বাতাসে আর নাই। সো এই তাপমাত্রা আমরা আর এইচ কে যদি এরকম ভাবে বলি যে এখনের কতটুকু কন্টেন্ট আছে, এটা বের করো এই তাপমাত্রা ডিভাইডেড বাই এখনের ক্যাপাসিটিও ভিন্ন ইনটু 100%। ওই দেখো সম্পৃক্ত বাষ্পচাপ দেওয়া, ওইটা আমাদের সর্বোচ্চ যে পরিমাণ থাকতে পারে বা ক্যাপাসিটি, অর্থাৎ আর এইচ এর ভ্যালু দেওয়া আছে 54 ডিভাইডেড বাই 100, আর ওই পক্ষে হবে আমাদের এই মুহূর্তে কতটুকু কন্টেন্ট আছে বা বায়ুতে জলীয় বাষ্প আছে ডিভাইডেড বাই 17 ইনটু 100%। এখান থেকে চলে আসতেছে 9.18 এত গ্রাম। তাহলে কি বুঝলা? বাকি পরিমাণটা কই গেল? বাকি পরিমাণটাই কিন্তু ঘনীভূত হয়ে গেছে, বাতাস থেকে তরল আকারে ঘনীভূত হয়েছে। তাহলে আমরা বের করতে পারি ঘনীভূত পরিমাণটা 33.75 মাইনাস 9.18 এত গ্রাম করলে আসতেছে 24.57 এত গ্রাম। এই দেখো ডি নাম্বার অপশনটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত আনসার। ক্লিয়ার? চলো পরের কোয়েশ্চেনটায় চলে যাই। আচ্ছা, এখানে বললো এত মিটার লম্বা একটি সুতার প্রান্তে তুমি একটা
স্ট্যান্ডে আটকাইছে আর অপর প্রান্তে একটা বস্তু নিছো যেটা 100 গ্রাম ভরের এবং সেটাকে ঝুলে ঘোরানো হচ্ছে এবং লম্বকের সাপেক্ষে 2/পাই এতবার ঘূর্ণন সম্পন্ন করছে কিন্তু প্রতি সেকেন্ডে, তাহলে 1 সেকেন্ডে সে ঘুরছে 2/পাই বার। ভরটির রৈখিক বেগ কত এটা আমাদের বের করতে হবে। দেখো আমরা কিন্তু জানি যে একবার ঘূর্ণন হলে কৌণিক সরণ কতটুকু হয় বলতো, 2π রেডিয়ান। তো এখানে আমাদের বলতেছে ও 1 সেকেন্ডে 2/পাই বার ঘুরছে, অর্থাৎ 2/পাই বার ঘূর্ণন হলে কি হবে বলতো, কৌণিক সরণটা 2π ইন্টু হয়ে যাবে 2/পাই এত রেডিয়ান, অর্থাৎ দেখো এখান থেকে দাঁড়াচ্ছে 4 রেডিয়ান। এবং এইটা বলতো 1 সেকেন্ডে হচ্ছে না, তো আমরা কিন্তু ইনডিরেক্টলি পেয়ে গেলাম ওর যে কৌণিক বেগ সেটা হচ্ছে 4 রেডিয়ান/সেকেন্ড। আমাদের বলছে রৈখিক বেগ বের করতে, আমরা কি জানি রৈখিক বেগ v ইকুয়ালস টু ওমেগা ইন্টু আর, রৈখিক আর কৌণিকের মধ্যে সম্পর্ক, ওমেগা আমরা বের করলাম 4 ইন্টু আর এর ভ্যালু দেখো ওই যে লম্বা যে সুতাটা ওইটাই তোর ব্যাসার্ধ, তাহলে 1 এত মিটার/সেকেন্ড, তাহলে সিম্পলি চলে আসছে 4 মিটার/সেকেন্ড। একদম সিম্পল একটা ম্যাথ ছিল, ডেফিনেশনটা যার জানা কৌণিক বেগের সেই কিন্তু করে ফেলতে পারবে। রাইট, চলো পরের কোশ্চেনে যাই। আচ্ছা, এখানে বলছে দুটি ভিন্ন পদার্থের তৈরি প্রত্যেকটি 2 মিটার লম্বা এবং এত মিলিমিটার ব্যাস বিশিষ্ট তারকে সিরিজে জোড়া দেওয়া হলো এবং একটি যৌগিক তার আমরা রূপান্তর করছি সিরিজে জোড়া দিয়ে, তারটি কি পরিমাণ বল প্রয়োগ করা হলে সর্বমোট এত মিলিমিটার প্রসারিত হবে। যদি তোমাদের একটু ভিজুয়ালাইজ করা এখানে কি ঘটতেছে, এই ধর আমাদের দুটি তারকে আমি পরস্পর সিরিজে যুক্ত করছি এবং নিচ দিয়ে এফ পরিমাণ বল প্রয়োগ করছি, যার কারণে উপরে তারটার একটা পরিমাণ প্রসারণ ঘটবে, ধরো সেটাকে আমি বলতেছি স্মল L1 আর নিচের প্রসারণকে আমি বলতেছি স্মল L2। এই তারের প্রত্যেকটা বিন্দুতে কিন্তু এই একই এফ বলই প্রয়োগ হবে, সো সেটা এই প্রথম তার এবং দ্বিতীয় তার দুইটার ক্ষেত্রে একই পরিমাণই প্রয়োগ হবে। দুইজনের লেন্থ একই বলা আছে L, দুজনের এরিয়াও কিন্তু সেম। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, দেখো এই L1 প্লাস L2 করলেই কিন্তু আমরা 0.9 মিলিমিটার পাচ্ছি, কারণ এটা হচ্ছে টোটাল সরণটা। রাইট, L1 কিভাবে আসবে বলতো, আমরা জানি y ইকুয়ালস টু এফ ক্যাপিটাল L ডিভাইডেড বাই a ইন্টু স্মল l, তাহলে স্মল l ইকুয়ালস টু এফ এল ডিভাইডেড বাই এ ওয়াই লেখা যায়। তাহলে চলো তো লিখে ফেলি। প্রথম যে তারটা তার জন্য হবে একই পরিমাণ বল প্রয়োগ হচ্ছে তাই ক্যাপিটাল এফ, একই পরিমাণ দৈর্ঘ্য এল, এরিয়াও সেম, ইয়াং এর গুণাঙ্কটা ভিন্ন y1, প্লাস এখানেও এফ এল এ সব সেম, জাস্ট y2 টা ভিন্ন, ইকুয়ালস টু হবে 0.9 10⁻⁻10। আমরা সব ভ্যালুগুলো এখান থেকে বসাই দিই, বসায় আমাদের বের করতে হবে কিসের পরিমাণ বলতো, এফ এর পরিমাণটা। তো এফ কে আমরা কমন নিলাম, এল কেও কমন নাও, কমন নিয়ে এল এর ভ্যালু বসাই দিলাম 2, নিচে হচ্ছে এরিয়াকে কমন নিয়ে এরিয়া বসাই দিব পাই ইন্টু আর স্কোয়ার। আর স্কোয়ার কিভাবে বের হবে বলতো, 1 মিলিমিটার এসে পড়বে ব্যাসার্ধ, তাহলে আমি 1 ইন্টু 10⁻³ এর উপরে করবো হোল স্কোয়ার, মিটারে নিয়ে নিছি, তাহলে এরিয়া কমন আকারে চলে আসছে। দেন 1/y1 দেওয়া আছে 2 ইন্টু 10⁻11 প্লাস 1/y2 যেটা হচ্ছে 7 ইন্টু 10⁻11, এত ইকুয়ালস টু 0.9 ইন্টু 10⁻³ এটা জাস্ট ক্যালকুলেটরে উঠায় দাও, ওখান থেকে আমাদের এফটা বের হয়ে আসবে। ভাইয়া বলি ভ্যালুটা আসতেছে 70 পাই বা 219.911 এত নিউটন। দেখো তো এটা কোনটার সাথে মিলতেছে, আমাদের ই নাম্বার অপশনের সাথে মিলতেছে, এটা কিন্তু কিলো নিউটন, কেয়ারফুল। আমাদের ই নাম্বার অপশনটাই কাঙ্ক্ষিত আনসার। ক্লিয়ার, চলো পরেরটায় যাই। আচ্ছা, এখানে বলা হয়েছে এত গ্রাম ভরের একটি ঝুলন্ত বস্তুকে নিচু থেকে এত গ্রাম ভরের একটি বুলেট আঘাত করলো, বস্তুটি এত মিটার উচ্চতায় উঠে গেছে, বুলেটটি বস্তুর ভিতরেই থেকে গেছে, বুলেটটির গতিবেগ নির্ণয় করো। মানে দেখো আমরা এভাবে ইমাজিন করতে পারি, একটা বস্তুকে আমি দড়ির সাহায্যে ধরো ঝুলায় রাখছিলাম, এই একটা বুলেট এসে ওকে ভি বেগে ধরো আঘাত করতেছে, আমি বুলেটটার ভর ধরতেছি স্মল এম আর এই বস্তুটার ভর ধরতেছি ক্যাপিটাল এম। একটু পরে কি হবে, এই বুলেটটা এই বস্তুর ভিতরে ঢুকে যাবে, তখন কিন্তু এরা একসাথে একটা মিলিত বেগ পেয়ে গেছে এবং এই মিলিত বেগেও একটা নির্দিষ্ট উচ্চতা কতটুকু উঠছে বলতো, 1.8 মিটার। গ্র্যাভিটি ছিল এগেনস্টে, সো আমরা এতটুকুর ক্যালকুলেশন আগে করে ফেলি। আমরা কি জানি সর্বোচ্চ উচ্চতা এইচ হলে u²/2g এভাবে বের করা যায়, তাহলে এখান থেকে যে ইউটা সেটাই তো এক্ষেত্রে মিলিত বেগটা ভি, তো সেই ভিটা দাঁড়াবে দেখো সিম্পলি √2g(h), সেটা আসবে √2 ইন্টু 9.8 ইন্টু 1.8, অর্থাৎ 5.94 এত মিটার/সেকেন্ড। বাট এটা তো মিলিত বেগ, তুমি ধরো এটাকে বি অবস্থা বললা আর এ আগে হচ্ছে এ অবস্থা বললা, দুই অবস্থায় ভর বেগের সংরক্ষণশীলতা অ্যাপ্লাই করো তো, তাহলে পি অফ এ ইকুয়ালস টু হবে পি অফ বি। আদিতে বলো তো এই বস্তুর কোনো বেগ ছিল না, তখন পুরো বেগটাই ছিল কিন্তু আমাদের বুলেটের সাথে, তাই ধর আমি লিখলাম স্মল এ ইন্টু v1, এই আদি বেগটাকে আমি বলে দিচ্ছি v1, এত ইকুয়ালস টু পরবর্তীতে এটা মিলিত হয়ে গেছিল, সো তখন বেগটা হয়েছে এম প্লাস ক্যাপিটাল এম ইন্টু ক্যাপিটাল ভি, টোটাল যে বেগটা মিলিত অবস্থায়। এখান থেকে দেখো আমরা এই স্মল v1টা বের করবো, সেটা কিভাবে আসবে, এম প্লাস এম ডিভাইডেড বাই স্মল এম ইন্টু হচ্ছে ভি। আসো ভ্যালুগুলো বসাই দিই, তোমার এই 450 আর 50 যোগ করলে
500 হয়ে যাবে, অর্থাৎ 0.5 কেজি। নিচেও আবার হবে 0.05 কেজি, ইন্টু ভি এর ভ্যালুটা হচ্ছে 5.94। এখান থেকে আমাদের আদি অবস্থায় যে বুলেটের বেগটা, বা বুলেট অ্যাকচুয়ালি যে বেগে এসে আঘাত করছিল, সেটা আমরা বের করতে পারি। আচ্ছা, এই ম্যাথে কিন্তু ভাই একটা ভুল করে ফেলছি। জি এর মান কিন্তু 10 দেওয়া ছিল, এবং তার জন্যই ফাঁদ পাতা এই 59 মিটার পার সেকেন্ড। তুমি যদি 10 নিয়ে কাজ করো, এখানে আনসার কিন্তু এখানে আসবে 6, এখান থেকে 60। সো 60 আসবে রাইট আনসার, নট 59। সেটা একটু চেক করে নিও, ঠিক আছে? এখানে 9.8 না দিয়ে 10 দিয়ে ম্যাথ করো, তাহলে এই ভ্যালুটা আসবে 6। এখানে যদি তুমি 6 ইনপুট দাও, আলটিমেট আনসার আসবে 60 মিটার পার সেকেন্ড। এটা একটু কারেক্ট করে নিও। চলো আমরা পরেরটায় যাই। আচ্ছা, এখানে বলা হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন ক্ষমতা হচ্ছে 2400 মেগাওয়াট। ঠিক আছে, এতে জ্বালানি হিসেবে আমরা ইউরেনিয়াম ব্যবহার করতেছি। 1 বছর পর 1 মোল জ্বালানি হতে এতটি পরমাণু ক্ষয় হয়ে যায়। আচ্ছা, একটি ফিশন হতে এত মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি পাওয়া যায়, এটা আমাদের মুখস্থ আছে। উক্ত বিদ্যুৎ কেন্দ্রে 1 বছরে কি পরিমাণ জ্বালানি খরচ হবে? তাহলে দেখো, এই সেকেন্ড ইনফরমেশন আসলে লাগতেছে না এখানে। আমাদের তেজস্ক্রিয়তার ম্যাথ দেয় নাই, ক্ষয় হওয়ার ম্যাথটা দেয় নাই, আমাদের জাস্ট ঐকিক নিয়ম করে করে ক্যালকুলেশন করতে হবে। কিরকম দেখো, তোমার 200 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি তুমি কিন্তু পাও 1 পিস ইউরেনিয়াম পরমাণু থেকে। চিন্তা করে দেখো। বাট আমাদের চাইছে কি পরিমাণ জ্বালানি খরচ হবে প্রতি কেজিতে। তাহলে একটু ভাবো যে আমার 235 গ্রাম ইউরেনিয়ামে পরমাণুর সংখ্যা কয়টা বলো তো? ঠিক অ্যাভোগাড্রো সংখ্যক, কারণ এটাই তো 1 মোল। আমরা বলতে পারি 6.023 10^23 আমাদের একের জন্য কত, আর 1000 গ্রামের জন্য কত, কারণ আমরা 1 কেজিতে বের করতে চাই। ভাই একবারে লিখতেছি, 1000 গ্রাম অথবা 1 কেজি ইউরেনিয়ামে আমাদের পরমাণু সংখ্যা কত আসতেছে? 6.023 10^23 ডিভাইডেড বাই 235 ইন্টু হবে হচ্ছে 1000 এতটি। তোমরা চাইলে এই ফর্মুলাও ইউজ করতে পারতা, এই যে N/Na ইকুয়ালস টু W বাই M। বুঝছো? এখানে ডাব্লিউ ইনপুট দিতে তোমরা 1000 গ্রাম, মোলার ম্যাস তো আমাদের 235। এটা হচ্ছে আমাদের অ্যাভোগাড্রো নাম্বার, ওখান থেকে এনটা বের হয়ে যেত, যেটা এখানেও বেরোচ্ছে 2.56 ইন্টু 10^24 অর্থাৎ প্রতি কেজি থেকে তুমি ইউরেনিয়াম পরমাণু পাচ্ছ কিন্তু এতটি। তাহলে বের করে ফেলো তো প্রতি কেজিতে কি পরিমাণ শক্তি উৎপন্ন হচ্ছে। প্রতি পিস থেকে তুমি শক্তি পাওয়া কত? 200 মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে হবে 200 ইন্টু 2.56 10^24। বাট আমরা জুলে বের করতে চাই। তা দেখো, 200 মেগা ইলেকট্রন ভোল্ট থেকে তুমি ইলেকট্রন ভোল্টে গেলে 10^6, মেগা মানে 10^6, দেন ইলেকট্রন ভোল্ট থেকে জুলে গেলে 1.6 ইন্টু 10^-19। এই এত জুল শক্তি চলে আসলো। সো প্রতি কেজি থেকে আমরা উৎপাদন করতে পারতেছি 8.2 ইন্টু 10^13 জুল, এত পরিমাণ শক্তি। আমাদের চাহিদা কতটুকু বলতো? 2400 মেগাওয়াট। আমরা এখানে ক্ষমতা থেকে শক্তিতে আসার জন্য পি ইন্টু টি করতেছি। পি কত বলতো? 2400 ইন্টু 10^6। বুঝছো? ইন্টু কিন্তু তোমার ইয়ারে নিতে হবে টাইমটাকে, অর্থাৎ প্রতিদিনে 86,400 সেকেন্ড। আবার আমাদের দিন সংখ্যা আছে 365টা, এতটুকু। আমাদের চাহিদা হচ্ছে টোটাল এত জুলের, আর আমি এত জুল শক্তি দিতে পারতেছি 1 কেজি থেকে। তাহলে বলো তো আমাদের ইউরেনিয়াম কতটুকু লাগবে? ইউরেনিয়াম লাগবে আমাদের মোট যে চাহিদা ওইটা, অর্থাৎ 2400 ইন্টু 10^6 ইন্টু 86,400 ইন্টু 365 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 8.2 ইন্টু 10^13। তাহলে কত কেজি অ্যাকচুয়ালি ইউরেনিয়াম লাগতেছে ওটা আমরা বের করে ফেলতে পারতেছি। ঠিক আছে, জাস্ট গুণ আর ভাগের খেলা এখানে। তাহলে 922.83 এত কেজি চলে আসতেছে, যেটা কিনা আমাদের এখানে ডি নাম্বারটার ক্লোজেস্ট, এই যে 921.6। তাহলে এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। ক্লিয়ার? চলো পরের কোয়েশ্চেনটায় চলে যাই। আচ্ছা, সেমিকন্ডাক্টর থেকে আরেকটা কোয়েশ্চেন চলে আসছে, বলছে কমন বেস সংযোগে থাকা ট্রানজিস্টরের নিঃসারক ও বেস প্রবাহ মানে কি? এই যে 5 মিলি অ্যাম্পিয়ার, এটা কিন্তু আমাদের এমিটারের প্রবাহ দেওয়া আছে 5 মিলি অ্যাম্পিয়ার, রাইট? দেন এইটা কিন্তু আমাদের বেইজের প্রবাহ দেওয়া আছে 0.5 মিলি অ্যাম্পিয়ার। আমাদেরকে বলছে যে নিঃসারকের প্রবাহ 5 গুণ এবং বেজের প্রবাহ 3 গুণ করা হয়েছে, তাহলে প্রবাহ বৃদ্ধি কত? এবং ভ্যালুগুলা দেখো সব কিন্তু একের থেকে বড়। তাহলে তোমাদের বুঝে ফেলার কথা, এখানে কিন্তু বিটা বের করতে বলছে। তাহলে আসো বিটা 1 আমরা বের করি। বিটা 1 কি? কালেক্টর এর যে প্রবাহ ডিভাইডেড বাই বেইজের যে প্রবাহ। এক্ষেত্রে কালেক্টরের প্রবাহ হবে এইটা -8, অর্থাৎ 4.5 ডিভাইডেড বাই 0.5।
দ্যাট ইজ চলে আসতেছে 9। আর বিটা 2 পরবর্তীতে কত হয়েছে দেখো তো, নিঃসারক আমরা করছি 5 গুণ, অর্থাৎ 5 5 হয়ে গেছে 25। সেখান থেকে মাইনাস করব আমরা বেসকে করছি 3 গুণ, অর্থাৎ 1.5 ডিভাইডেড বাই এই যে 1.5। তাহলে এখান থেকে বিটা আসতেছে 15.67। দেখো ওরা কিভাবে ট্র্যাপ তৈরি করছে, তোমার জন্য 9ও রাখছে, তোমার জন্য 15.67ও রাখছে। এখানে অ্যাকচুয়ালি ডেল্টা বিটা বের করতে হবে, কোয়েশ্চেনে কিন্তু খুব সুন্দর করে এটা উল্লেখ করে নাই, বুঝছো? আমাদের পরিবর্তনটা জানতে চাইছে, ওটা কতটুকু বেড়ে গেছে এই প্রবাহ গেইনটা। অর্থাৎ এত -9 হয়ে যাচ্ছে 6.67 আমাদের কাঙ্ক্ষিত আনসার। অর্থাৎ এক্ষেত্রে আনসারটা কিন্তু বি নাম্বার অপশন। কোয়েশ্চেন একটু ক্লিয়ার করা দরকার ছিল, বাট কিছু করার নেই, আসলে এভাবেই দিছিল। চলো পরের কোয়েশ্চেনটায় যাই। আচ্ছা, এটা একদম সিম্পল, আমাদের সেই লিফটের প্রবলেম। বলছে সে যখন দাঁড়ানো অবস্থায় ছিল তখন কিন্তু 950 নিউটন তার ওজন দেখাইছে। তাহলে এটাই রিয়েল ওজনটা। ডাব্লিউ ইকুয়ালস টু কি এখানে, এমজি। অর্থাৎ এমজির ভ্যালু যদি 950 হয়, তুমি এখান থেকে ওর এম কিন্তু পেয়ে গেছো কত, 950 ডিভাইডেড বাই 9.8 এত কেজি। এটা ধরো রাখলাম আমরা, এই থাকলো। দেন লিফটটা যখন উপরে উঠতে থাকে তখন লিফটের ত্বরণ যদি এ হয়, ধরো লিফট এ ত্বরণে উপরে উঠতেছে, তখন তার ওজন অনুভূত হবে জি প্লাস এ পরিমাণে, যে জি প্লাস এ ইন্টু এম, এইটা হবে তার ওজন। সেটা কত দেওয়া আছে দেখো, 1250। দেখো তো এখান থেকে আমরা কি বের করতে পারি, এটা বের করে ফেলতে পারি না? তাহলে আমাদের এখানে যদি আমি A1 বলি, যে A1 ত্বরণে লিফটটা উপরে উঠতেছিল, A1 দাঁড়াবে 1250 ডিভাইডেড বাই এম। এম কত বলতো, 950 বাই 9.8, এই মাইনাস হচ্ছে জি, জি হচ্ছে 9.8। এত মিটার পার সেকেন্ড স্কোয়ার আসতেছে 3.09 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হলো উপরে ওঠার সময়। আর লিফট যদি এ ত্বরণে নিচের দিকে নামে, তখন ওর ওজন অনুভূত হবে এম ইন্টু জি মাইনাস এ, ধর এটাকে আমি A2 বলতেছি, তাই জি মাইনাস এই যে A2 এত ইকোয়ালস টু, ওই সময় তার ওজন অনুভূত হচ্ছে 590। তাহলে এখান থেকেও আসলে আমরা A2টা বের করে ফেলতে পারি, 590 ডিভাইডেড বাই এম। এম কত, 950 বাই 9.8 মাইনাস হচ্ছে, সরি এবার মাইনাস হবে না, এবার জিটা বড়, অর্থাৎ এটার আগে থাকবে মাইনাস, প্লাস হবে আমাদের 9.8 ইকুয়ালস টু আসতেছে 3.71 মিটার পার সেকেন্ড স্কয়ার। অপশনে দেখো কোনটা আমাদের কারেক্ট আনসার। এই যে ই নাম্বারটা 3.1, অলমোস্ট, এটা কিন্তু আমরা ধরতে পারি 3.1। আর এটা কিন্তু অলমোস্ট 3.72 বলতে পারতাম। নেগেটিভ দিছে কারণ এখানে ত্বরণটা দেখো নিচে, একই ডিরেকশন বোঝালে উপরটাকে পজিটিভ ধরছে আর নিচেরটাকে এখানে নেগেটিভ ধরে নিছে। এই তাই ডি নাম্বারটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত আনসার। ক্লিয়ার? চলো পরেরটায় যাই। আচ্ছা দেখো, কৃত্রিম উপগ্রহের ম্যাথ আসছে এবং এখানে বললো ভূপৃষ্ঠ থেকে এত মিটার উচ্চতায় আছে উপগ্রহটা, এইচ বলে দেওয়া, এবং সেখান থেকে আমাদের ঘূর্ণনের সময়কাল বের করতে বলছে, অর্থাৎ টাইম। আমরা জানি কিনা যে কৃত্রিম উপগ্রহের যে বেগ, সেটার ফর্মুলা হচ্ছে জিএম ডিভাইডেড বাই আর প্লাস এইচ, এই পুরোটা রুট ওভার, রাইট? আর হচ্ছে গ্রহের ব্যাসার্ধ, আর এইচ হচ্ছে যত উচ্চতায় আছে গ্রহের পৃষ্ঠ থেকে। আমি এইখান থেকে টি এর ফর্মুলাটা বের করা তোমাদেরকে শিখাবো, কারণ আমি ওই বড় টি এর ফর্মুলাটা মুখস্থ রাখতাম না। আমরা ভি কে কি লিখি বলতো, ওমেগা ইন্টু আর। এক্ষেত্রে আরটা দেখো কক্ষপথের ব্যাসার্ধ কিন্তু আর প্লাস এইচ, সেইভাবে লেখা যায় জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ। এই দেন ওমেগাকে লেখা যায় 2 পাই বাই ক্যাপিটাল টি এত ইন্টু আর প্লাস এইচ ইকুয়ালস টু ওই পক্ষে দাঁড়ায় জিএম ডিভাইডেড বাই আর প্লাস এইচ। তাহলে দেখো তো, তুমি যদি টি কে এক পক্ষে নিয়ে যাও, বাকি সব অন্য পক্ষে নিয়ে আসো, তাহলে কি দাঁড়ায়? আর প্লাস এইচ এর পাওয়ার এখানে ছিল 1, এখানে ছিল আরো হাফ, দুইটা গুণ হয়ে গেছে, ইন্টু 2 পাই ডিভাইডেড বাই কিন্তু রুট জিএম। এই এই 2 পাইকে লিখে ফেলে 4 পাই আর স্কোয়ার, আর প্লাস এইচ এর উপরে হোল কিউব, আর নিচে জিএম। এই পুরোটাকে এরকম রুট ওভার দিয়ে ফর্মুলাটা লেখে আর কি, ঘুরে ফিরে একই কথা। সো এখানে আমি টি এর ভ্যালুটা কি লিখবো দেখো, কোয়েশ্চেনে আমাদের পৃথিবীর ব্যাসার্ধ এবং অভিকর্ষজ ত্বরণ জি দেওয়া, আমরা কিন্তু জানি জি ইকুয়ালস টু জিএম বাই আর স্কোয়ার। তাহলে দেখো তো, জিএম কে আমরা রিপ্লেস করে দিতে পারি জি ইন্টু আর স্কোয়ার দ্বারা, অর্থাৎ এখানে জিএম রাখা যাবে না, কোয়েশ্চেনে যেই ভ্যালু দেওয়া সেটা দ্বারা রিপ্লেস করতে হবে, অর্থাৎ 4 পাই স্কোয়ার ইন্টু আর প্লাস এইচ হোল কিউব ডিভাইডেড বাই নিচে জি ইন্টু আর স্কোয়ার। বাস, এখন সবগুলো ভ্যালু বসায় দাও, বসালে কিন্তু পর্যায়কালটা চলে আসবে। এটার ভাইয়া করে দিচ্ছে, জাস্ট ফর্মুলা যার মুখস্থ আছে সেটা তো ডিরেক্ট বসায় দিবে, একদম রেডিমেড একটা ম্যাথ। চলো পরের কোয়েশ্চেনে যাই। আচ্ছা দেখো, এখানে বলা হয়েছে সমান বিস্তার এবং কম্পাঙ্ক বিশিষ্ট দুটি কণা একই সরল রেখায় দোলন গতি সম্পন্ন করছে। বিপরীত দিকে যাওয়ার সময় যখন তারা একে অন্যকে অতিক্রম করে, তখন তাদের সরণ বিস্তারের অর্ধেক, অর্থাৎ ওদের সরণ যদি এক্স হয়, সেটা তখন বিস্তার অর্থাৎ এ এর অর্ধেক হবে, A/2 হবে। কণা দুটির মধ্যে দশা পার্থক্য কত? ভাই যদি একটু চিন্তা করি, যে ধরো এটাই হচ্ছে ওদের চলার পথটা, এই পদের মধ্যবিন্দু হচ্ছে এই বিন্দুটা, অর্থাৎ সাম্যাবস্থা। একজন ধরো আগেই যাত্রা শুরু করে সামনে যে পেছনে আসতেছে, এবং সে তখন এই যে A/2 ডিস্টেন্সে পৌঁছাইছে, আর একজন পেছন থেকে জাস্ট যাত্রা শুরু করছে। অর্থাৎ ভাইয়া দেখো, এখানে
গ্রিন যে বলটা দিচ্ছি সে জাস্ট যাত্রা করে আসলো, তার এখন অভিমুখ কিন্তু ডান দিকে। আর ভাইয়া এখন ইয়েলো যে বলটা দিব সেটা অলরেডি ডান দিকে পুরো সাম্যাবস্থা থেকে বিস্তারে গেছে, সেখান থেকে আবার ব্যাক করতেছে সাম্যাবস্থায়, তখন এই একই পজিশনে আসছে। অর্থাৎ ওর গতিপথের মুখটা কিন্তু এখন সাম্যাবস্থার দিকে বা বাম দিকে, এটাই বলছে। দেখো যখন এরকম একে অন্যকে অতিক্রম করে, কেমন দিকে, বিপরীত দিকে যাওয়ার সময়, দেখো বিপরীত দিকে, তখন ওদের সরণ হচ্ছে x ইকুয়ালস টু a/2। অর্থাৎ দেখো আমি ওদের ইকুয়েশন কি লিখতে পারি, যে একজনের জন্য হবে x1 ইকুয়ালস টু a, একই সাইন অফ থিটা 1, থিটাটা আমরা জানি না। অপরজনের জন্য লিখতে পারি x2 ইকুয়ালস টু a ইন্টু সাইন অফ থিটা 2। এন্ড দুইজনের জন্যই সরণটা কিন্তু a/2, মানে বিস্তারের অর্ধেক, অর্থাৎ a/2 ইকুয়ালস টু a ইন্টু সাইন থিটা 1। আর এখানে a/2 ইকুয়ালস টু a ইন্টু সাইন থিটা 2। তোমাদের দেখে মনে হচ্ছে ভাইয়া দুই ক্ষেত্রেই তো আমার থিটার ভ্যালু চলে আসতেছে সাইন ইনভার্স হাফ, তাহলে দুইটাই কি 30 ডিগ্রি? না, একটু ভালো মতো লক্ষ্য করো। অর্থাৎ একজন যদি এটা আমাদের জিরো লাইন হয়, সেখান থেকে জাস্ট এই 30 ডিগ্রিতে উঠছে, সে সামনে যে আবার পেছনে ব্যাক আসতেছে, অর্থাৎ সে পুরো আরো এই দিক থেকে 30 কম, অর্থাৎ টোটাল 150 ডিগ্রি পথ অতিক্রম করছে। কারণ সাইন 150 ডিগ্রির ভ্যালু হাফ, 30 ডিগ্রির ভ্যালু হাফ। এখন যে মাত্র শুরু করলো তার দশাটা এই মুহূর্তে আছে 30 ডিগ্রিতে, আর যে অনেকখানি পার করে, একবার বিস্তার পার করে আবার পেছনে ব্যাক আসতেছে হলুদটা, সে কিন্তু 150 ডিগ্রি অতিক্রম করছে। দুজনের মধ্যে দশা পার্থক্য দেখো দেখাই যাচ্ছে এর মধ্যে, যে 150 মাইনাস 30 অর্থাৎ 120 ডিগ্রি। বলো বুঝতে পারি কিনা? এটা যদি একটু ভিজুয়ালাইজ করতে পারে, এত কিন্তু ম্যাথ করা লাগে না। চলো পরের কোশ্চেনে চলে যাই। আচ্ছা, এই ম্যাথটা দেখো আমাদের অপবর্তন গ্রেডিং থেকে আসছে। প্রতি ইঞ্চিতে রেখার সংখ্যা বলা আছে, তরঙ্গ দৈর্ঘ্য বলা আছে। এখান থেকে প্রথম আর তৃতীয় চরমের অপবর্তন কোণের পার্থক্য বের করতে হবে। আমরা আগে দেখো ডি বের করে ফেলি। ডি ইকুয়ালস টু কি 1/n না? অর্থাৎ 1 ডিভাইডেড বাই 15,000 বাট এটা কিন্তু প্রতি ইঞ্চিতে দেওয়া আছে, এখানে ডি এর ভ্যালুটা কিন্তু ইঞ্চিতে আসছে। আমরা জানি কিনা যে 1 মিটার সমান কিন্তু 39.37 এত ইঞ্চি। তাহলে এত ইঞ্চিতে কত মিটার? কি করবে বলো তো? এতকে আমি আরো ভাগ করে দিব 39.37 দ্বারা, অর্থাৎ এত ইন্টু 39.37 এত মিটার। এখান থেকে আমার ভ্যালুটা আসতেছে 1.69 10⁻⁻6 এত মিটার। এখন দেখো আমরা গ্রেডিং এর জন্য কি জানি বলতো? ডি সাইন থিটা 1 ইকুয়ালস টু n1 ল্যামডা। প্রথমে দেখো আমরা প্রথম চরমের জন্য যদি বের করি, সাইন থিটা 1 ইকুয়ালস টু n1 হচ্ছে 1, ল্যামডা 5500 ইন্টু 10⁻⁻10 অ্যাংস্ট্রম থেকে মিটার নিলাম। আর ডি আমরা মাত্র বের করছি ডিভাইডেড বাই 1.69 10⁻⁻6। এখান থেকে আমাদের থিটা 1 আসতেছে 18.95 এত ডিগ্রি। একইভাবে দেখো আমরা কি লিখতে পারি, থিটা 2 জন্য কি লিখবো বলতো? সাইন থিটা 2 ইকুয়ালস টু, তখন n2 বসবে হচ্ছে 3, তৃতীয় চরম, ইন্টু ল্যামডা তো একই, ডি এর ভ্যালু একই, জাস্ট এনটা চেঞ্জ হয়েছে। এই এখান থেকে চলো আমরা থিটা 2 বের করে ফেলি, পরে জাস্ট পার্থক্য বের করবো। এটা আসতেছে 77.0095 এত ডিগ্রি। সো ডেল্টা থিটা আসবে, দুটা জাস্ট পার্থক্য, এবং যেটা হচ্ছে 58.0595 এত ডিগ্রি, বা ডট ডট আরো থাকতে পারে, ডাজন্ট ম্যাটার, আমাদের ডি নাম্বারটাই কিন্তু কারেক্ট আনসার। ক্লিয়ার? চলো পরের কোয়েশ্চেনে যাই। আচ্ছা দেখো আমাদের মডার্ন ফিজিক্স থেকে আসা কোয়েশ্চেন। একজন মহাশূন্যচারী এত বছর বয়সে এত বেগে গতিশীল মহাশূন্যযানে চড়ে অনুসন্ধানে গেছে এবং পৃথিবীর হিসাবে 60 বছর পর ফিরে আসছে। তো তার অ্যাকচুয়াল বয়স কত হবে? তাহলে এই 60 ইয়ার্স কিন্তু পৃথিবীর হিসাবে, অর্থাৎ এটা কিন্তু টি বড় ভ্যালুটা, টি বড় হয় টি নট থেকে। আমরা ফর্মুলা কি জানি? টি ইকুয়ালস টু টি নট ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। আমরা টি নটটা বের করবো, তার নিজের যে সময়টা, টি ইন্টু অর্থাৎ 60 ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস 10⁻8, 10⁻8 কেটে যাবে, তাহলে 1.8 ডিভাইডেড বাই 3 এর উপরে হোল স্কোয়ার এত ইয়ার্স। তাহলে আসতেছে 48 ইয়ার্স। এখন অনেকে কিন্তু আবেগের বশবর্তী হয়ে এই 48 টাকায় দিবে, এটা কিন্তু হবে না। আমাদের বলছে বয়স কত হবে তখন, তাহলে আগে ছিল 35, এর সাথে 48 অ্যাড করে দাও, তাহলে বয়স হচ্ছে 83 ইয়ার্স। দেখছো, ক্লিয়ারফুলি কিন্তু করতে হবে। চলো আমাদের শেষ কোয়েশ্চেনটা দেখে ফেলি। এখানে বলা হয়েছে এত সেন্টিমিটার ব্যাসার্ধ এবং এত চার্জ বিশিষ্ট 70টি গোলাকার বৃষ্টির ফোঁটাকে আমরা একত্রিত করে একটা বড় ফোঁটায় পরিণত করবো, এবং সেই বড় ফোঁটার বিভব কত হবে? ভাইয়া এই ম্যাথের একটা জেনারেল কেস তোমাদেরকে দেখাই দিব, দেন ওই শর্টকাটটা দিয়ে তোমরা যে কোনো ভ্যালুর ম্যাথ কিন্তু একবারে সলভ করে ফেলতে পারবে। তাহলে চলো জেনারেল ওয়েটা দেখাই দিই। আমাকে বলো এদের প্রত্যেকের চার্জ যদি কিউ করে হয়, তাহলে 70টা ফোঁটা মিলে কি হয়ে গেল? চার্জ 70 কিউ না? বা কিউ2 অলওয়েজ দাঁড়াবে, তুমি যতগুলো ফোঁটা নিচ্ছ এন ইনটু দেখো কিউ1, এতটুকু ক্লিয়ার কিনা? এটা আমরা রাখলাম। এবার দেখো
এদের সবার ভলিউম একত্রিত হয়েই তো আমাদের বড় ফোটার ভলিউমটা তৈরি হয়েছে, রাইট? আমরা বলতে পারি যে ছোট ছোট গুলার যে ভি টোটাল সেটাই কিন্তু আমাদের বড় ভলিউমে সাপ্লাই দিছে। ছোট ছোট কয়টা আছে বলো তো? আমাদের এন সংখ্যক। তাদের ভলিউম কিভাবে বের করা যায়? 4/3 পাই ইন্টু ছোট হাতের আর এর উপরে হোল কিউব, তাদের যে ব্যাসার্ধ। আর এবার হয়ে গেছে বড় একটা 4/3 পাই ইন্টু বড় হাতের আর এর উপরে হোল কিউব। এই কেন এটা বের করছে? আমাদের রেডিয়াসটা কিন্তু লাগবে, বুঝছো? তাহলে এখান থেকে দেখো আমরা আর কিউব ইকুয়ালস টু লিখতে পারি স্মল আর কিউব ইন্টু এন, বা আরো ডিরেক্টলি লেখা যায় স্মল আর ইন্টু এন টু দি পাওয়ার 1/3। এই এই দুটো ইকুয়েশন মনে রাখো, আমাদের খুব কাজে লাগবে। দেখো তো এখন যে ভোল্টেজ সেটা কত হবে? বিভবটা 1/4πε0 কে ইন্টু এখনের যে চার্জ সেটা কত বলো? Q2 ডিভাইডেড বাই এখনের যে রেডিয়াস। এই আমাকে বলো এখনের চার্জের ভ্যালুটা কত? এত ইন্টু এখনের চার্জ হচ্ছে n ইন্টু Q1 ডিভাইডেড বাই এখনের রেডিয়াস হয়ে গেছে n টু দি পাওয়ার 1/3 ইন্টু স্মল আর। ভাইয়াকে একটু বলো যে এই যে 1/4πε0 কে ইন্টু Q1/R, এই পুরো জিনিসটা কি আমাদের আগের বিভব না? সো এটাকে যদি আমি V2 বলতাম, V2 তার মধ্যে দেখো জাস্ট n এর থেকে 1 মাইনাস পরে পরে বিয়োগ হয়, সো এখানে হয়ে যাবে n টু দি পাওয়ার 2/3। সো এটা তো আগের বিভবটাই, সো শর্টকাটটা দ্বারায় V2 হবে পূর্বের বিভবের n টু দি পাওয়ার 2/3। n কি? তুমি যতগুলা ফোটাকে একত্র করতেছ। তাহলে এই ম্যাথে ট্রাই করো তো। আগের বিভব কত ছিল? আগের বিভব দেখো V1, V1 হবে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু চার্জ 1.5 ডিভাইডেড বাই ব্যাসার্ধ 0.08 এত মিটার। এই আগের ভোল্টেজের সাথে গুণ করে দাও 70 টু দি পাওয়ার 2/3। তাহলে এখনের ভোল্টেজটা পেয়ে যাবা। দেখো তো কত আসতেছে? এখান থেকে আসতেছে 2.86 ইন্টু 10 টু দি পাওয়ার 12 ভোল্ট। এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত আনসার, এবং সেটাই যে এ নাম্বার অপশনটা হইতো। ভাই আর এখানে ওয়ানটা মিসিং গেছে, আসলে এটা এটা হবে। তাহলে এই জেনারেল কেসটা মনে রেখে দিও। আর এভাবে ম্যানুয়ালি তো চাইলে করে বের করতেই পারবা তোমরা। ক্লিয়ার? তাহলে এই ছিল আমাদের সিকিউরেট ভর্তি পরীক্ষার 23-24 সালের ফিজিক্স সেগমেন্টার কোয়েশ্চেন। তোমরা আশা করি বুঝতে পারছো যেখানে যে খুব আহামরি কঠিন কিছু আসছে তা না। আমাদের রেগুলার টাইপগুলাই জাস্ট একটু কেয়ারফুলি পড়তে হবে। পড়ার সময় A to Z কনসেপ্ট ক্লিয়ার করে রাখতে হবে। যেমন এই যে এই ম্যাথটা তুমি যদি বড় করে করতে চাও একটু সময় বেশি লাগতেছে, বাট তোমার শর্টকাটটা জানা থাকলে তুমি সহজেই করে ফেলতে পারতেছো। সো প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা টপিক পড়তে হবে। আরেকটা জিনিস তোমরা হয়তো লক্ষ্য করছো যে ইচ অ্যান্ড এভরি চ্যাপ্টার থেকে কিন্তু কোয়েশ্চেন হয়, কোনো চ্যাপ্টার কিন্তু বাদ দেয় না। কোথাও থেকে একটা, কোথাও থেকে দুইটা। যেহেতু আমাদের চ্যাপ্টার ফিজিক্সে শর্ট সিলেবাসে 14টার মতো ছিল নাকি 15টা, তাহলে একটা করে কোয়েশ্চেন হলেও কিন্তু 14টা করা যায় সর্বোচ্চ। তাহলে 25টা কোয়েশ্চেন করতে হলে রিপিট হবেই কোনো না কোনো চ্যাপ্টার থেকে। তো আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা টপিক যদি কভার করতে পারি তাহলে আশা করি তোমরা আশানুরূপ আনসার করে আসতে পারবা। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।